আমি 7-11 থেকে প্রচুর জিনিস নিয়েছিলাম। আর একজনের তো পুরো 2 প্যাকেট ভান্ডার সামান খাওয়া হয়ে গেছে। কটা প্যাকেট চিপস খেয়েছিস তো বল তো? 3 প্যাকেট। এবার আমার ভান্ডারটা আমি খুলছি, আমার থেকে হাত মারবে বলছে, আমি দেবো না। এই যে থাইল্যান্ডের কৃষ্ণনগর, এখানে খাবারের জন্য ডিনারের জন্য দাঁড়াবে, আমাদের ফ্রি কা খানা দেবে, আমি খেতে যাবো। খাবারে দিয়েছিল রাইস আর এই রেড পেপার চিকেনটা। এখানে না ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা খুব হচ্ছিলো, মানে ওদেরকে বোঝাতেই পারছিলাম না যে কি নেব। আমার মনে হয় এখানে ভেজ অপশন চুজ করাই অনেক বেটার, বিকজ ওখানে পর্ক থাকে, বিফ থাকে, আর আরও বেকন ফেকন থাকে, তো ওদেরকে চিকেন জিনিসটা বোঝাতে ভীষণ প্রবলেম হয়েছে। আলটিমেটলি চিকেনটা দিল, তো ওটাই খেলাম, খুব একটা ভালো ছিল না টেস্টে, তো ভালো লাগেনি একেবারেই ডিনারটা। ফুকেট বাস টার্মিনালে নেমে আমরা গ্র্যাব করলাম। গ্র্যাবে পড়লো 250 বাট মতো ফুকেট বাস টার্মিনাল থেকে পাটং বিচ পর্যন্ত, যেখানে আমাদের হোটেল বুক করা ছিল। 250 ভাট মানে ধরে নাও 600 ভাটের কাছাকাছি পড়বে। বাস টার্মিনাল থেকে হোটেলটা বেশ অনেকটাই ছিল, আর রাস্তার ধারে এরকম সুন্দর হিল ভিউ পাওয়া যাচ্ছিল। আর যেহেতু ওখানে একটার আগে চেক ইন অ্যালাউড না, তো আমরা ভেবে রেখেছিলাম লাগেজ রেখে আমরা ঘুরতে বেরিয়ে যাব। আমরা হোটেলে লাগেজ রেখে বেরিয়েছি। এখানে অনেক স্কুটি আছে ফর রেন্ট। আমি গতবার বলেছিলাম ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করিয়ে নিতে, ও কি করলো ডুপ্লিকেট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দিল। এই হয় লাইসেন্স পুলিশ স্টেশনে রেখে আসলে এরকমই হয়। সেটাও হয়েছে তোরই জন্য। হ্যাঁ, অলওয়েজ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। না তোকে আর নিয়ে এখানেও আবার একটা লাইসেন্সের চোখ করতে হবে। লাইসেন্স কি করবে? এখানে নীল দিয়ে দেবো। এখানে ফাইন হয়ে যাবে 2000 ভাট, ইকুইভ্যালেন্ট টু 4000-5000 INR। তো ওটা করে আমাদের 2 দিনে এখানে ঘোরা হয়ে যাবে। সিন্স আমরা 10টার সময় পৌঁছে গেছিলাম ফুকেটে, তো আমরা ফার্স্টে ভাবলাম যে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা এখানে কাছাকাছি কোথাও ঘুরবো। আমরা যেখানে খেতে ঢুকেছি ওরা ভাবছে যে ওরাই আমাকে উল্লু বানিয়েছে, বাট না, আমরা একটাই নিয়েছি। ওরা ভাবলো সকাল সকাল বেশ ভালো মুরগি পাওয়া গেল, বাট এখানে অনেকটা সুবিধা, বিকজ এখানে 200 ভাট করে একটা ব্রেকফাস্ট প্ল্যাটার, তো দুজনের জন্য সেটা আমার মনে হয় যে সাফিসিয়েন্ট আর ভ্যালু ফর মানি। চলো দেখা যাক ব্রেকফাস্টটা আসুক। তো 200 ভাটে আমাদেরকে দিয়েছিল 2টো ব্রেড বাটার, একটা খুব সুন্দর ডাবল ডিমের অমলেট ছিল, আর বিনস ছিল, বেক বিনস তো আমার খুব ভালো লাগে, তার সাথে ছিল সর্টেড ভেজিটেবলসও। ওটা খেতে ভীষণ টেস্টি ছিল, আর এত ভালো লেগেছিল যে আমরা ভাবছিলাম যে আর একটা নেবো, তারপর ভাবলাম যে না, অন্য কিছু ট্রাই করি। তো চিকেন চিজ স্যান্ডউইচটা নিলাম। কোনটায় চিকেন বেশি আছে সেটা তুই খাবি, ছোট লোক খাবি না? আমি একটু টেস্ট করব। তুই শুধু বলবি তো আগে। এই নে নে। ছি বেহায়া। আমি এর ভরসায় জেট স্কিতে নামছি, বন্ডে সাইন করছে ভাই, আমার ভয় লাগছে। হোটেলের রুম নম্বর কি রে আমাদের? হোটেলের রুম নাম্বার তো জানি না, হোটেল আছে চিলি সালসা পাটং। এই জেট স্কিটা করে ভীষণ মজা হয়েছে, মানে আই কান্ট এক্সপ্লেন। এটা হয়তো একটু এক্সপেন্সিভ পড়ে যাবে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি তোমরা এখানে আসছো দেন প্লিজ অ্যাটলিস্ট একবার এটা ট্রাই করো। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওদের সাথে দরদাম করলে ওরা একটু কমিয়ে দেবে। আমাদেরকে প্রথমে 2000 ভাট করে বলেছিল, সেখান থেকে আমরা 850 ভাটে এটা করেছিলাম। তো এটা 8 ঘন্টার জন্য হবে, এটা ভীষণ মজা হবে, এটা একবার তোমরা মাস্ট ট্রাই করবে। সিন্স আমি পাটায়ার হোটেলটা রুম ট্যুর দিতে ভুলে গেছিলাম, এটার একটা ডিসেন্ট আমি রুম ট্যুর দিচ্ছি। এই দরজাটা আগে বন্ধ করি। এটা বাথরুম আছে এই সাইডে, অ্যান্ড এটা আছে ছোট রুমটা, কালকে আপগ্রেড করে দেবে বলেছে, বিকজ আমাদের এটা নন স্মোকিং রুম দিয়েছে। সো হিয়ার ইজ ইট, 15 আওয়ার্সের বাস জার্নি, তারপরে আরও 5 আওয়ার্স এখানে বসে থাকার পরে ফাইনালি উই ল্যান্ডেড। অ্যান্ড 3 বছর পরে আমাকে ওয়ো নিয়ে এসছে। এখানে ওয়ো দেখতে পাবো আমি জানতাম না, আমি তোরই না জানতাম ভাই, 3 বছর পরে ওয়ো। ব্লগ অন করবো তখনই ও একটা সিগারেট জ্বালিয়ে, মানে কোনো ইয়ে নেই, যখনই মেয়েতে আর কিরকম একটা বাচ্চাদের মতন সেট জামা পরে। তো আমি যে ক্রচেট কভার আপটা পরেছিলাম আর বোনের সেটটা পরে আছে, এটা এসেই আমরা এখানে কিনে নিয়েছিলাম। আমরা এসে শপিং করে নিয়েছিলাম, আর তারপরে এখানে বসে একটুখানি রিল্যাক্স করছিলাম। তারপরে আমরা সমুদ্রে নেমে এখানে চান করেছি অনেকক্ষণ ধরে।
তারপরে সমুদ্রে চান করে এত টায়ার্ড হয়ে গেছি, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম যে এসে এখানে ইন্ডিয়ান খাস না, এখানে অনেকটা দাম বেশি পড়বে। তো সেই ও ইন্ডিয়ানের জন্য ক্রেভ করছিল বলে এসে ইন্ডিয়ান খেলো। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্লিজ তোমাদের যদি বাজেট ফ্রেন্ডলি তোমরা ট্রিপ করতে চাও দেন এখানে এসে ইন্ডিয়ান খেতে চেও না, অনেকটা বেশি টাকা পড়ে যাবে। তার থেকে 7-11 খাও বা রাস্তার ধারে খাও, খুবই কমে পড়ে যাবে। তো আমরা সমুদ্রে চান করে তারপর হোটেলে গিয়ে আমরা ভালো করে চান করে লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে সন্ধ্যেবেলা একটু বিচে বেরিয়েছিলাম ঘুরবো বলে। আর পরের দিনে ট্যুরটা বুক করার জন্য। আর এখানে দেখতে পেলাম রাস্তার ধারে জুম্বা হচ্ছে, যেই জুম্বাগুলো আমি টিভিতে দেখে রোজ করি বাড়িতে। অ্যান্ড হিয়ার গোজ দ্য নাইট লাইফ অফ ফুকেট। এখানে বাংলা রোডে নাইট লাইফটা দেখতে পাবে। এখানে তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল পাটায়ের মতনও বলে দেবো, কাপল যদি হও তাহলে একটু অন্য রকম স্ক্যামের থেকে একটু বেঁচে থাকতে হবে। সিঙ্গেল ছেলেরা বুঝতেই পারবে যে কী স্ক্যাম এখানে হয় বা কী ধরনের প্রস্তাব দেওয়া হয়, বাট যদি কাপল হয় এখানে প্রস্তাব অন্য রকম আসবে, সেইগুলো থেকে একটু নিজেকে বেঁচে চলতে হবে কিন্তু। আর এখানে এসে মাস্ট ট্রাই হচ্ছে কোকোনাট আইসক্রিম। আমি এখানে লাইভ কোকোনাট আইসক্রিম ট্রাই করেছিলাম, দেখো লেখাই আছে 100 ভাট করে পড়েছে। আর তোমরা চাইলে কোকোনাট স্মুদিও ট্রাই করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো। দেন আমরা একটা ভালো জায়গায় মাসাজ পার্লারে ফুড স্পা নিলাম, এটা 200 ভাট করে পড়েছিল। তোমরা বাইরে বোর্ডেই দেখতে পাবে কোনটার কত চার্জ, আর ভালো করে বুঝে নেবে বাইরে থেকে যে কোনটা জেনুইন মাসাজ পার্লার আর কোনখানে অন্য কিছু হয়। নেক্সট দিন আমরা বেরোচ্ছিলাম ফিফি আইল্যান্ড ট্যুরের জন্য বেরোতে। আমরা জাস্ট ফেরিটা বুক করে নিয়েছিলাম আলাদা করে, সেটার মধ্যে হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিটাও ইনক্লুডেড ছিল, যেটা আমাদের পড়েছিল 600 ভাট পার পারসন। এইটা ফিফি আইল্যান্ড যে রাসাডা পায়ার আছে যেখান থেকে ফেরিগুলো ছাড়ে ফর ফিফি আইল্যান্ড, সেটাই বুক করেছিলাম। এটা আমাদের একটা বড় মিস্টেক হয়ে গেছিলো, কারণ আগের দিন রাত্রেবেলা আমরা আমাদের এই অ্যাক্টিভিটিটা বুক করেছিলাম গেট ইওর গাইড থেকে, যেখানে পয়সাটা কম দেখাচ্ছিল আর INR-এ দেখাচ্ছিল, যেহেতু তোমরা ওটা কার্ড থেকে পেমেন্ট করতে পারো বা তোমরা এখানে থাকাকালীন ইন্ডিয়া থেকেও ওটা বুকিং করে যেতে পারো। তো আমরা সেই কম টাকার জন্য ওটা বুক করেছিলাম গেট ইওর গাইড থেকে, বাট ওখানে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিটা ইনক্লুডেডই ছিল না। ফিফি আইল্যান্ডের যেখান থেকে ফেরি ছাড়ে সেই জায়গাটা হোটেল থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য ওখানে যেটা 4000 পার পারসন করে দেখাচ্ছিল আমরা ওটা বুক করিনি। আমরা ভেবেছি এটা বেশি টাকা, তো 2000 পার পারসনেরই বুক করেছিলাম। সেই কারণে আমাদের অনেকটা টাকা লস হয়ে যায়। আর আমরা কিভাবে যাব ফিফি আইল্যান্ড অব্দি বুঝতেই পারছিলাম না, যেহেতু পিক আপ অ্যান্ড ড্রপ ইনক্লুডেড ছিল না, সেজন্য আলাদা করে আমাদেরকে বুক করতে হয়েছিল এই জিনিসটা। সো আই উড সাজেস্ট তোমরা এখানে ফুকেটে এসে এটা লোকালি বুক করলে অনেকটা কম টাকায় পড়ে যাবে পুরো জিনিসটা। জাস্ট ফিফি আইল্যান্ড অব্দি তোমাদের ক্রুজারটা বুক করবে আর ওখানে গিয়ে প্রাইভেট বোট নিয়ে নেবে। তাহলে ওখানে 2:30-তে ছাড়বে বললে দেরি করে ছাড়বে। এই যে এক্সট্রা আমি তোমাদেরকে বলছি এক্সট্রা পয়সা বাঁচাতে গিয়ে গেট ইওর গাইড থেকে দেখে বুক করতে হবে, নাহলে ওই পিক আপ অ্যান্ড ড্রপ বাঁচাতে গিয়ে আরও বেশি কত এক্সট্রা লেগে যাবে। হ্যাঁ মানে হোটেল প্লাস এই হ্যাঁ 800 ভাট এক্সট্রা লেগে যাবে শুধু এই যাতায়াত করতে। হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ 1200 ভাট। হ্যাঁ এক্সট্রা পয়সা বলেছিল, এক্সট্রা পয়সা পাচ্ছি। আমি ভাবলাম 2000 টাকা নিশ্চয়ই সেভ করছি, ভালো গেট ইওর গাইড থেকে বুক করো বাট দেখে দেখে। আর এখানে লোকালি এসে বুক করলে কীরকম পড়বে 3000 ভাট করে পুরো সব ইনক্লুডেড, তার মানে সেটা 6000 টাকার কাছাকাছি হতো, তাই না? তো 200-300 টাকা সেভ হবে ওইখান থেকে কি করলে। কিন্তু এটা দেখে নিতে হবে যে পিক আপ অ্যান্ড ড্রপ সব দিচ্ছি না। এটা এখানে ভিউটা খুব সুন্দর। ফুকেটের রাসাডা পায়ার থেকে ফিফির জন্য ফার্স্ট ফেরি ছাড়ে 8:30 আর ওখান থেকে লাস্ট ফেরি ছাড়ে হচ্ছে 2:30। আর যদি তোমরা স্পিড বোট করো তাহলে স্পিড বোট লাস্ট ওখান থেকে ছাড়ে 5টা অবধি। আর স্পিড বোটে করে গেলে কিন্তু টাইমটা অনেকটা কম লাগবে, টাকাটাও বেশি অফকোর্স, বাট টাইমটা কিন্তু ওখানে অনেকটা কম লাগে। ফেরি করে গেলে মিনিমাম একটা 2 থেকে 2.5 আওয়ার্স লাগবে। অলসো ইউ ক্যান ডু ওয়ান থিং, তোমরা তোমাদের স্টেটা ফিফি আইল্যান্ডেও বুক করতে পারো। তাহলে সকালবেলা ফুকেট থেকে রাসাডা পায়ার থেকে একটা ফেরি নিয়ে ওখানে চলে গিয়ে একটা দিন ফিফি আইল্যান্ডে স্টে করে ওখানে পুরো আইল্যান্ড ট্যুরটা কমপ্লিট করে থেকে পরের দিন একটা ফেরি নিয়ে আবার চলে আসতে পারো ফুকেট রাসাডা পায়ার অবধি, বা তোমরা চলে যেতে পারো ক্রাবির আওনাং পায়ারে। অলসো আই উড সাজেস্ট তোমরা যদি আমার মতন এত ফটো ফ্রিক হও তাহলে আমি বলবো প্লিজ ভেতরে আরামসে এসিতে বসার চক্করে যেও না, তাহলে কিন্তু ভিউটা এত সুন্দর একদমই পাবে না। তোমরা যদি বাইরে বসে বসে যাও তাহলে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে এত সুন্দর সুন্দর ফটোজ ক্লিক করতে করতে যেতে পারবে, যেটা কিন্তু তোমরা ভেতরে বসে যেতেই পারবে না। ম্যানিফেস্ট করে প্রাইভেট বোট নিয়ে নিল, সকাল থেকে বলছে প্রাইভেট বোট হবে না।
তুই সকাল থেকে ফিফি ডন আইল্যান্ডে নেমে আমরা প্রাইভেট লং টেল বোট নিয়েছিলাম। এটা 3000 করে পড়েছিল। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে 4-5টা আইল্যান্ড ঘুরে ঘুরে দেখিয়ে দেবে। তোমরা যদি কাপল হও তাহলে আই উড সাজেস্ট যে প্রাইভেট বোট নাও। ফটোজ অ্যামেজিং আসবে, ওরাই তুলে দেবে তোমাদেরকে ফটোজ। আর সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দরভাবে এক্সপিরিয়েন্সগুলো এনজয় করবে, এত এস্থেটিক ফটোজ আসবে, যেটা কিন্তু তোমরা শেয়ারে যদি স্পিড বোট নাও তাহলে কিন্তু কখনোই পাবে না। বিকজ এখানে যে ঢেউটা হচ্ছে ওটা দেখলে আমার বমি এসে যাবে। আমার সবেতেই বমি পায়। হ্যাঁ, আমার সবেতেই বমি পায়, তো আমি জানি আমার ওটা দেখলে ভয়ের চোটে বমি এসে যাবে। আর যাদের ওয়াটার ফোবিয়া আছে, আমার ওয়াটার ফোবিয়া নেই, বাট এই এত উঁচু ঢেউ হচ্ছে বলে ভয় লাগছে, তারা প্লিজ প্রাইভেট বোট নেবে না, তারা এমনি স্পিড বোটে যাও, ফেরি করে ঘোরো। বাট যাদের ভয় লাগে তাদের জন্য এটা রেকমেন্ডেড নয়। তবে এখানে এস্থেটিক ফটো নেওয়ার জন্য দিস ইজ দ্য বেস্ট থিং। আর যদি স্পিড বোট নাও তো ওখানে অনেক লোক থাকবে, তো এখানে সেই সুযোগটা পাবে না। উই গট সেভারাল গুড পিকচার্স, তো সেটার জন্য এটা বেস্ট। জাস্ট ঢেউটা আমি দেখাচ্ছি, আমি নিজে দেখতে চাই না। প্রচুর ঢেউ হচ্ছে, জাস্ট এখানে বসে মজা নিচ্ছে। সব এরই ম্যানিফেস্টেশন ছিল, এরই সব ম্যানিফেস্টেশন ছিল। আমি বলছিলাম গেট ইউর গাইড থেকে বুক করে এসেছি, এমন ম্যানিফেস্ট করে গেছে খালি সারাক্ষণ ধরে, এই বোটটাতে যাবো না আমরা, এই বোটটাতে যাবো না, ব্যাস এটাই ভগবান ম্যানিফেস্ট করে দিয়েছে ওর ইচ্ছাটা। এটা দুজনের জন্য 3000 ভাট করে নিয়েছিল, যেটা তোমাদের INR পড়বে 6000-এর কাছাকাছি। বাট যদি খুব ভয় পাও তাহলে এরকম বোট নেবে না, কারণ কি এটা দুলবে প্রচুর বেশি। স্পিড বোটের দুলুনিটা এতটাও বেশি হবে না যতটা এই বোটগুলোতে হবে। বাট দেন অ্যাগেন ইফ ইউ নিড সামথিং গুড ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং। তো সেই জন্য ভালো ফটোসের জন্য এইটুকু তো করতেই পারি। আর তাছাড়া আমি চোখ বন্ধ করে বসেছিলাম, তো আমার এতটাও তারপরের দিকে আর ভয়টা করছিল না যতটা শুরুর দিকে লাগছিল। অল টোটাল এখানে তোমাকে 5টা থেকে 6টা আইল্যান্ড দেখাবে, আর এখানে স্নরকেলিংও করাবে। তোমরা যদি সুইমিং না জানো দেন স্নরকেলিং করবে না, বিকজ সুইমিং না জানলে ফ্লোটটাও করতে পারবে না, লাইফ জ্যাকেট পরে হলেও খুব প্রবলেম হবে। এই দিনটাতে ওর একটু স্নরকেলিং করতে অসুবিধাই হয়েছিল, পরের দিন ফ্রি হয়ে গেছিলো, বাট জিনিসটা বুঝতে অনেকটা টাইম লাগে। তবুও ও তো সুইমিং জানতো, আমি তো একদমই সুইমিং জানি না। আর এখানে পা পাওয়ার কোনো ধারণাই করবে না তোমরা, বিকজ এটা একেবারেই মাঝ সমুদ্রের মধ্যে করানো হবে। তো যারা সুইমিং জানে না তারা যদি এটা ভাবে কি আমি লাইফ জ্যাকেট পরে আছি আমি তো একটু ভাসবো, ইট ইজ নট ইজি। এটা পরে থাকলে আমি নিজে ট্রাই করে দেখেছি, পরের দিনকে উল্টে যাবে তোমরা, জাস্ট পারবেই না। মানে নর্মাল সমুদ্রের ধারে দাঁড়িয়েও আমি ট্রাই করছিলাম লাইফ জ্যাকেটে ভাসার, বাট লাইফ জ্যাকেটটার জন্য তোমরা জাস্ট উল্টে যাবে, তো সেই জন্য এটা করতে পারবেই না। যারা মোটামুটি ফ্লোট করতে জানে তাদের জন্য এটা ইজি হবে, আর সুইমারদের জন্য তো এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। লাইফ জ্যাকেট পরে লোকে ভেসে আছে, এখানে করা যাচ্ছে না সুইমিং। স্নরকেলিং ইজ নাথিং বাট সুইমিং উইথ দ্য ফিশেস, যেটা আমি ওপর থেকে অনেক মাছ দেখেছি, অনেক কোরালসও উপর থেকে দেখতে পাচ্ছিলাম। বাট সিন্স বেবা করেছিল তো ও বললো যে তলায় খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো। এই দিনটাতে লাঞ্চ আমাদের সেই কিছুই হয়নি, সে সকালবেলা ব্রেকফাস্টে 7-Eleven থেকে স্যান্ডউইচেস খেয়ে বেরিয়েছিলাম, দ্যাট ওয়াজ ইট। আর এখানে একটা করে কেক কিনে নিয়েছিলাম আমরা ক্রুজের ভেতরে। এই ফেরার সময় কেকটা খেয়ে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে ফিরছিল। দেন হোটেল ফিরে চান টান করে আবার সন্ধ্যাবেলা বেরোলাম। Last time seeing Patong Beach in Phuket. কালকে আমরা সকালে চলে যাব। পয়সা বরবাদ না, মোটেও পয়সা বরবাদ না, আমি এখানে অনেক ফানি করেছি। আমি খুব বাজেভাবে ট্যান হয়ে গেছে আমার, মানে আমার স্কিনটা পুরো লাল হয়ে গেছে। आओ यहाँ पे टैन लगाओ पैसा खर्च करके, फिर पैसा মানে खर्च करो ইন্ডিয়াতে टैन ট্যান हटाने হয় के लिए। একটা অন্য রকমের ট্যান, এটা পুরো লাল ট্যান, মানে এটা ল্যান্টে এটা হাতে হ্যারিকেন হয়ে গেছে। দেন আমরা এখানে একটু নাইট লাইফটা এনজয় করতে এলাম, বাট এই দিনকে আমরা কোনো নাইট ক্লাবে ঢুকিনি, সিন্স আমাদের পাটায়াতে নাইট ক্লাবটাতে ঢুকে বেশ অনেক টাকা খরচা হয়ে গেছিলো। এখানে তোমরা এমনি নর্মাল রাস্তার ধারে যে দোকানগুলো আছে সেখানে নর্মাল বিয়ারও পেয়ে যাবে, খাবারও পেয়ে যাবে। আর এখানে না আমি ওর হাতটা ছেড়ে দিয়েছিলাম বলে আমার উপর রেগে গেছিলো। আমি একটু পিছন থেকে দেখতে চাইছিলাম কেউ ওকে ধরে ডাকাডাকি করে কিনা, একা হেঁটে যাচ্ছে বলে। তারপরে ও যেই দেখতে পেয়েছে কি আমি ওর হাত ছেড়ে দিয়েছি, রেগে গেছে আমার উপর, তো আমি আবার ধরে নিলাম। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম ক্রাবির উদ্দেশ্যে।
আমাদের ফুকেট থেকে ক্রাবির হোটেল পর্যন্ত ড্রপ ছিল, পার পারসন 700 ভাট করে নিয়েছিল। এটা একদম গিয়ে ক্রাবির হোটেলে আমাদের ড্রপ করে এসেছিল। রাস্তার মাঝখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম 7-11 থেকে, যেটা পিক করে নিয়েছিলাম সেটাই খেয়েছিলাম। আর এই দিনকে আমি কোনো রিস্ক নিইনি, একেবারে চুলটা বিনুনি করে নিয়েছিলাম, বিকজ আগের দিন আমার চুলের এতটা হালাত খারাপ হয়ে গেছিলো ফিফি আইল্যান্ড ট্যুরে গিয়ে, তো সেজন্য বিনুনি করে নিয়েছিলাম। রাস্তার মাঝখানে একটা স্টপ দিয়েছিল পেট্রোল পাম্পে, যেখানে আমি ফ্রুটস খেয়ে নিয়েছিলাম। 30 ভাট করে নিয়েছিল একটা ম্যাঙ্গো। আর এখানে আসলে ফ্রুটসটা প্লিজ ট্রাই করো, খুব মিষ্টি এখানকার ফ্রুটস, খুবই ভালো লাগে খেতে। এই জিনিসটা ওখানে একেবারেই পাবে না, এতটা মিষ্টি আর এত সুন্দর ফল এখানে পাওয়া যায়। আসলে কিন্তু ডেফিনেটলি ট্রাই করো এখানকার ফ্রুটস। আর রাস্তার ধার দিয়ে যেতে যেতে এখানেও খুব সুন্দর ভিউ পাচ্ছিলাম, সুন্দর সুন্দর হিলসের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল নাজারাটা। আর আমি নিজের দেশের বুড়াই তো করতে চাই না, কারণ আমাদের দেশেও দেখার মতন খুব সুন্দর সুন্দর জায়গা আছে। কিন্তু একটা জিনিস যেটা তোমরা এখান থেকে ঘুরে গেলে ডেফিনেটলি বুঝতে পারবে, এই দেশটা কত ক্লিন আর আমাদের দেশটা কত নোংরা করে রাখে আমাদেরই দেশের লোকেরা। তো যাই হোক, ক্রাবিতে এসে এই হোটেলটা বুক করেছিলাম। এটা আমাদের পড়েছিল 1400 INR মতন। আর এখানেও খুব সুন্দর হিল ভিউ ছিল। আর এখানে অলরেডি গাড়ি দেখে একজন পাগল হয়েই গেছে, তার উপরে ওর ফেভারিট মিৎসুবিশি আসছিল ওকে পিক আপ করতে গ্র্যাবে। হ্যাঁ, তুই চড়বি তোর ফেভারিট কোম্পানি। তো ক্রাবিতে পৌঁছে আমরা এক ফোঁটাও সময় নষ্ট করিনি। ক্রাবির রাস্তার ধারে ধারে যে দোকানগুলো ছিল ওখানেই আমরা আইল্যান্ড ট্যুর বুক করলাম। যে আমরা ভেবেই রেখেছিলাম সানসেট ট্যুর বুক করবো, গেটিও গাইডের চক্করে আর যাব না। তো 2:30 সময় লাস্টটা বেরোচ্ছিল, তার আগে আমরা 1:30 সময় গিয়ে বুক করলাম। আর কোনো রকমে নাকে মুখে গুজেই আমরা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের ক্রাবি আইল্যান্ড ট্যুরের উদ্দেশ্যে, যেটা আমাদের পড়েছিল 1000 ভাট করে পার পারসন। বাট দ্য থিং ইজ, যেহেতু আমি একদমই সুইমিং জানি না, আমি লাইফ জ্যাকেট পরে করছিলাম, আমি এইটুকু বুঝে গেছি আমি স্নরকেলিং করতে পারবো না, খুব চাপ। পিছনের ভিউটা দেখো, অ্যামেজিং। প্রথমে যেই দুটো আইল্যান্ডে নিয়ে গিয়ে নামালো সেখানে আমি সুইমিং করলাম, লাইফ জ্যাকেট পরেই করেছিলাম। তারপরে আমরা চলে গেলাম চিকেন আইল্যান্ডের উদ্দেশ্যে। দেন আমাদেরকে ফ্রানাং কেভের কাছে নিয়ে গেল, এখানে স্নরকেলিংয়ের জন্য স্টপ দিয়েছিল সবাইকে 8 ঘন্টার জন্য। তো আমি যেহেতু পারবোই না, আমি বললাম তুই নেমে যা, আমি উপর থেকে তোর ভিডিও করব। আগের দিনও ভালো প্র্যাকটিস করে নিয়েছিল, কীভাবে কি করতে হয় সেটা দেখে নিয়েছিল। আর যখন ও আমাকে সুইমিং শেখাচ্ছিল লিটারালি সমুদ্রের মাঝখানে ফার্স্ট ডে স্টপটাতে, তখনও দেখে নিয়েছিল যে লাইফ জ্যাকেট পরে কী করে প্রপারলি ভাসতে হবে। সেজন্য ওর জন্য ব্যাপারটা আরোই ইজি হয়ে গেছিলো। তো ও খুব ভালো করে এনজয় করেছে এই দিনটাতে, খুব ভালো করে স্নরকেলিং করতে পেরেছে। মানে জলের তলায় মাছ যে শুধু দেখেছে তা না, কোরালসও দেখেছে, ভালো করে সুইম করে অনেকটা সুন্দর টাইম কাটাতে পেরেছে। আমাকে বলছিল যে পুরো HD টিভিতে যেরকম দেখায় তলায় কোরালসের ভিউটা, সেরকমই ও দেখতে পেয়েছে জলের তলার মধ্যে মাছগুলোকে। আর আমি ওপর থেকেও খুব সুন্দর করে মাছগুলোকে দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর কালারফুল মাছগুলো ছিল। তো যাই হোক, আই এম হ্যাপি ফর হিম। আমি যদিও করতে পারলাম না জিনিসটা, আমি তোমাদেরকে বারবারই বলছি যে একটুও সুইমিং না জানলে এটা করা যাবে না। যতই লাইফ জ্যাকেট পরে তোমরা ভাবো যে আমি ভাসবো, বাট জিনিসটা একদমই সেরকম নয়, কারণ কি এটা একটা মাঝ সমুদ্রের মাঝখানে করতে হয়। এরপরে আমাদেরকে যে স্টপটাতে নিয়ে গেল সেখানেই আমাদের সানসেটটা দেখার কথা ছিল। আর ওখানে আমাদের ডিনারও ছিল, বারবিকিউ ডিনার, যেটা ইনক্লুডেড ছিল এই আইল্যান্ড ট্যুরের প্যাকেজটার মধ্যে। যদি শ্রিম্প ফিম্প হয়, প্রন থাকলে খাবো, ঠিক আছে। আমার না, তুই তো তখন থেকে সুইম স্নরকেলিং সবই করছিস, আমি কি করেছি? হ্যাঁ, এখানে যে ডিনার লাগানো হচ্ছে, এখন আমরা সুইমিং করছি। থার্ড টাইম পুল নয় এটা, দীঘাপুরীর জল নয়, আইল্যান্ডের জল। এটা হচ্ছে পিওর কোডা আইল্যান্ড। কোডা আইল্যান্ড, ইয়েস, ওদের এই তো, হ্যাঁ কোডা আইল্যান্ড। ওই যে ইফ ইউ আর কামিং টু ক্রাবি, দেন আই উড সাজেস্ট তোমরা আইল্যান্ড ট্যুরটা নিলে প্লিজ সানসেট ট্যুরটা নেবে। তোমরা সানসেটটা এখানে এতটাই অ্যামেজিং দেখতে পাবে, যেরকম সানসেট এর আগে আমি কখনো কোথাও দেখিনি। হ্যাঁ, সান্দাকফুতে দেখেছিলাম, ওটা একটা অন্যরকম বিউটি ছিল। আর এখানকার সানসেটের একটা অন্যরকম বিউটি, এটা ক্যামেরাতেও এতটা ক্যাপচার করা যায়নি যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি। এটা অ্যামেজিং একটা জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে পেরেছি এখানে এসে। সানসেটটার পরে ওরা তোমাদেরকে নিয়ে যাবে আবার একটা অন্য আইল্যান্ডে, যেখানে তোমরা প্ল্যাঙ্কটনস দেখতে পাবে। এটা যদি
তোমরা অমাবস্যার রাত মানে নিউ মুন নাইটে তোমরা এমনিতেই দেখতে পাবে। আর যদি মুন লাইট একটু থাকে, যেটা আমাদের ছিল, তাহলে তোমরা ফোন অন করলে কিছু দেখতে পাবে না। যারা স্নরকেলিং করবে ফর 10 মিনিটস তারা দেখতে পাবে, আর নইলে জল তুলে ওরা তোমাদেরকে বোটেই দেখিয়ে দেবে প্ল্যাঙ্কটনসগুলো। যেহেতু ওটা তোলা অ্যালাউড ছিল না, ফোনই অন করা ওখানে অ্যালাউড ছিল না, সেই জন্য ওটা নিতে পারিনি। বাট ওখানে আমরা ওটা দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, খুবই ভালো লেগেছে আমাদের ওটা। তো আমরা ওই ট্যুরটা থেকে ফিরে আওনাং বিচে একটুখানি শপিং করে বসেছিলাম। এখানে সি বিচটা খুবই কোয়াইট, খুবই পিসফুল, ফুকেটের মতো এত হ্যাপেনিং না। স্টিল আমরা একটু মার্কেটিং করছিলাম ঘুরে ঘুরে। এই যে ধর ব্রেসলেট বল, ব্যাগস বল, অ্যাঙ্কলেট, না না তো ভাইকে ব্রেসলেট নিয়ে ভালো কথা বলছি। দেন এখানে খেয়ে নিয়েছিলাম 40 ভাট করে কোকোনাট স্মুদিটা, যেটা দারুণ ছিল। সো উই আর চেকিং আউট ফ্রম হিয়ার। আমাদের লাস্ট ডে ইন থাইল্যান্ড, আমাদের 5:30-তে ফ্লাইট আছে। সো এই ব্লগটা এখানে 6799। এখন আমরা গ্র্যাব করেছি একটু ওয়ান লাস্ট টাইম সি বিচ যাবো বলে, খুব ইচ্ছা করছে। আর এখন আমাদের বাসও অনেক দেরিতে আছে এয়ারপোর্ট যাওয়ার, আমাদেরকে টাইমটা ইউটিলাইজ করতে হবে। একদম যেতে ইচ্ছা করছে না এখান থেকে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ যে এখানে আমার মুখটা পুরো লাল হয়ে গেছে, সান ট্যান বাজেভাবে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করলাম।